ভাইজানের পদে বলতেছে তুই স্বীকার কর যে তুই এই ঘটনা সম্বন্ধে জানোস, তুই এটার সাথে জড়িত। জজ মিয়া মোহাম্মদ জালাল নামে পরিচিতি আছে তার। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠায় আদালত। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্দোষ প্রমাণিত হওয়ায় 2009 সালে কারামুক্ত হন তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেনেড হামলা মামলায় সাক্ষী হন জজ মিয়া। 2018 সালে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ রায়ে জজ মিয়ার সাক্ষী কাজে লাগে ব্যাপকভাবে, তবে ধোঁয়াশা তৈরি হয় জনমনে। জজ মিয়া আসলেই অপরাধী নাকি নির্দোষ? বারবার রং বদলানো জজ মিয়ার আসল রূপ এবার উন্মুক্ত করলেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। মানে প্রথম আলো যে আপনাকে বলল যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা টুকা দিত, সিআইডি আপনার মাসে মাসে আপনার পরিবারকে টাকা দিত, এটা তাহলে কেন বলতে পারেন? ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে দাবি করেন, জজ মিয়াকে দিয়ে বিভিন্ন সময়ে করানো মিথ্যাচারের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো। প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে? কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন, প্রথম আলোর অফিসে যাইতেন? প্রথম আলো আপনাকে কখনোই কোনো টাকা পয়সা দেয়নি? হ্যাঁ, 2 লক্ষ টাকা আমার ট্রিটমেন্টের জন্য দিচ্ছে। এটা তো আমি কেউই আপনাকে টাকা টুকা দেয়নি? ওটা তো হয় নাই ভাই। তারপর মনে করেন আমি আরো টাকা ঋণ করে মনে করেন এই 2 লাখ টাকার অনুদান যে আপনাকে কে দিছে? এটা টিপু ভাই। টিপু? হ্যাঁ, টিপু সুলতান। মানে না, সেগুলি জানি। আমি একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, পরে বলছে ঠিক আছে দেখি আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো। এ সময় প্রথম আলোর একজন সাংবাদিকের নাম উল্লেখ করে ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে বলেন, ওই সাংবাদিক জজ মিয়াকে সকল ধরনের মিথ্যাচারের পথ তৈরি করে দিতেন। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করত? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে। আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত যেন তুমি তার সাক্ষাৎকার দেন, তারা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি বলবেন বা কিভাবে দিবেন, এরকম, তাই তো? বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসেছে জজ মিয়া সাধারণ দিনমজুরি, তার নামে কোনো মামলা নেই। তবে ইলিয়াস হোসাইনের সঙ্গে কথা বলে জজ মিয়া নিজেই জানিয়েছেন তার নামে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। প্রথম আলো কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও থানায়? না, আমার নামে তখনও থানায় কোনো মামলা ছিল না। আমার দেশে এখনো আমার নামে না। ওই যে আপনি যেই মামলাতে 2 বছর জেল খাটলেন, ওই মামলাটা কি তখন ছিল না আগে? ওটা ছিল আগে, ঠিক আছে। পরে ওই মামলা আমি হাইকোর্টের পরে করছি, ওটা জামিন লওয়ার পরে এটা খালাস করছি। আর ওই যে তেজগাঁ থানার মামলা, ওইটা ওই গুলশান থানার মামলাটা, ওই হত্যা মামলাটা, ওটা তো ভাই আমার নামে তার মামলা তারা করতেছেন। এখন একটা মামলা করে না করাই তাহলে তো এটা বিশ্বাস গ্রহণ হইব না। একটা মামলা এখন এটা প্রমাণ হইব, নাহলে তো হইব না। ওই মামলাটা কোনটা, যেটা 7 বছরের জেল হয়েছিল, ওইটা কোন থানার মামলা? ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানে তুলে ধরেন, জজ মিয়ার নামে নাটক আসলে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার করেনি, নাটক করেছে প্রথম আলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অর্থাৎ প্রথম আলো নিজেই স্বীকার করেছে তাদের কারণে জোট সরকার সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অনুসন্ধানের এতটুকু করে থেমে গেলে আপনার মনে হবে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই পুলিশ আর জজ মিয়াকে নিয়ে তাদের নাটক পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু ঘটনাটা পুরোই উল্টো। নাটকটা আসলে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার করেনি, নাটকটা করেছিল প্রথম আলোর মতিউর রহমান এবং তার গুজব বাহিনী। প্রথম আলোয় ঘোষিত জীবনে কোনোদিন গ্রেনেড না দেখা নিরীহ নিষ্পাপ মামলা মোকদ্দমা মুক্ত জজ মিয়া সম্পর্কে অনুসন্ধান করে অন্তত 5টি মামলার সন্ধানের দাবি করেন ইলিয়াস হোসাইন। সূত্রাপুর থানা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় 7 বছর সাজা হয় জজ মিয়ার।
এছাড়া তেজগাঁও থানাতেও মামলা রয়েছে জজ মিয়ার নামে। ওই মামলায় 385, 324, 326 এবং 307 ধারার মতো ভয়ঙ্কর সব অভিযোগ আনা হয় জজ মিয়ার বিরুদ্ধে। নিজের অনুসন্ধানে এমনটাই তুলে ধরেন ইলিয়াস হোসাইন। মগবাজার টাঙ্গাইল হোটেলে বাবুল হত্যা মামলা, রমনা থানার অন্য আরেকটি মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলার কয়েক মাস আগে রাজধানীতে আরেকটি হত্যা মামলা হয় জজ মিয়ার বিরুদ্ধে। গুলশান থানার রহমত হত্যা মামলার অন্যতম আসামি তিনি। গ্রেনেড হামলার মামলা ছাড়াও জজ মিয়ার নামে যেসব মামলা ছিল তা এক এক করে তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রথম আলোর এত বিগ বাজেটের নাটকের শুটিংয়ের আগে জজ মিয়ার চার্জশিটটাও পড়ে দেখার সময় পায়নি প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিকেরা। লম্বা সময় আর প্রথম আলোর মতো বিগ বাজেট নিয়ে অনুসন্ধান করলে জজ মিয়ার বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া সম্ভব। কারণ জজ মিয়ার আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ হলেও এক এক জায়গায় তিনি এক এক নাম ব্যবহার করতেন। অতএব তার ভিন্ন ভিন্ন নামে আরও অনেক মামলা থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষ তিনি যে বিয়ে করেছেন সেখানেও নিজের নাম পরিবর্তনের কথা স্বীকার করেছেন ওই সাংবাদিকের কাছে। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগের শাসনামলে ঢাকা শহরে যে কজন উঠতি সন্ত্রাসী পরিচিতি পেয়েছিল তার মধ্যে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া অন্যতম। ইলিয়াস হোসাইনের প্রতিবেদন থেকে জানা যায়, নাখালপাড়া নুরানি মসজিদের আশেপাশের মহল্লায় জজ মিয়া যা রায় দিতেন তাই হতো, যে কারণে জজ মিয়া নিজের নাম পাল্টে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর অপরাধী। অনুসন্ধানের এ পর্যায়ে এমন তথ্য উল্লেখ করে ইলিয়াস হোসাইন আরও তুলে ধরেন, ভয়ঙ্কর অপরাধী জজ মিয়াকে প্রথম আলো যেভাবে সিডি ব্যবসায়ী বানিয়েছিলেন সেই সাক্ষাৎকার। আমি সিটি গ্যাসেটের ব্যবসা করি, ছবি পোস্টারের ব্যবসা করি, দোকান আমার বঙ্গবন্ধু বিভিন্ন অপোসাইট। প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া যমুনা টিভিতে গিয়ে যেভাবে ফল বিক্রেতা হয়ে যান সেটাও নিজের অনুসন্ধানে তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। 2018 সালের 10 অক্টোবর যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া নিজেকে ফল বিক্রেতা দাবি করেন, সেই তথ্য তুলে ধরেন তিনি। 2018 সালের 10 অক্টোবর যমুনা টিভির এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া নিজেকে ফল বিক্রেতা হিসেবে পরিচয় দেন। জজ মিয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে আবার নিজেকে গাড়ির চালক হিসেবে পরিচয় দিয়েছেন। গাড়ি চালক জজ মিয়া ওরফে প্রথম আলোর সিডি বিক্রেতা যমুনার টিভিতে গিয়ে যেভাবে পেশা পাল্টে ফল বিক্রেতা হয়েছেন, একইভাবে প্রথম আলোতে গিয়ে সিআইডি জজ মিয়ার পরিবারকে টাকা দেওয়ার দাবি করলেও যমুনা টিভিতে গিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগের নেতারাই তাকে আর্থিক সহায়তা দিত। জজ মিয়ার আসল পরিচয়ের সন্ধানে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগেও অনুসন্ধানী দল পাঠায় ইলিয়াস হোসাইন। তবে ছদ্মবেশী জজ মিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারেনি ওই এলাকার বাসিন্দারা। প্রতিবেদন থেকে জানা যায় এমনটাই। লাগাও দোয়ানো কিছু করো না, আগে আসে আবার পরে ঘটনা পরে গেছে। অন্যদিকে জজ মিয়ার এই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রথম আলোর নিষ্ঠুরতাও তুলে ধরেন ইলিয়াস হোসাইন। তিনি দাবি করেন, প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের লক্ষ্য ছিল গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ভারতকে বাঁচানো এবং জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এর সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে আরও দাবি করেন, জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূর এগিয়ে গিয়েছিল বলেও জানান তিনি। এছাড়া প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ অনেককেই, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাঁচাতে চেয়েছিল বাংলাদেশকে। প্রথম আলোকে নিয়ে ইলিয়াস হোসাইন বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। তিনি আরও বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন রায় হবার আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায় মোচনের রায়। কাব্যিক আবেগঘন সেই তামাশায় প্রাণ গিয়েছে দেশবরেণ্য আলেম মুফতি হান্নান সহ এক ঝাঁক নিষ্পাপ মানুষের, এমন তথ্য তুলে ধরেন ইলিয়াস হোসাইন। ভয়ঙ্কর এসব অপরাধে জড়িত থাকার কারণে কেন প্রথম আলোর ওই সব সাংবাদিক এবং গ্রেনেড হামলার সঙ্গে জড়িত জজ মিয়া সহ অন্যদের বিচার করা হবে না? অনুসন্ধানের শেষ দিকে এমন প্রশ্ন ছুড়ে দেন
ইলিয়াস হোসাইন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশবিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। এর আগে অনুসন্ধানের প্রথম দিকে গ্রেনেড হামলার সঙ্গে কিভাবে শেখ হাসিনা জড়িত সেই তথ্য তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস। শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে। মার্সিডিজ গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে 9 মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে, আর যদি গুলির সাইজ 9 মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে। এছাড়া মার্সিডিজ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার গাড়িতে যে কোনো গুলি লাগেনি সেটার আরও প্রমাণ রয়েছে। এছাড়া অনুসন্ধানী ওই প্রতিবেদনে গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য দেখানো হয়। সেটি হলো বোমা থেকে ধোঁয়া বের হয়, কিন্তু গ্রেনেডের বিস্ফোরণ ঘটলে কখনোই ধোঁয়া বের হবে না। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী সমাবেশের মঞ্চের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেডের নয়, দাবি করেন ইলিয়াস হোসাইন। গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে, তা হলো বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ধুলা উড়বে, কিন্তু যতটুকু ধোঁয়া বের হবে সেটা অতি সামান্য। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী ট্রাকের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে অনেক ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেড নয়। এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়, যদিও সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। অতএব এখানে সন্দেহাতীতভাবে বলা যায় এই হামলায় মোট 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। আশিক আহমেদ, বাংলা এডিশন।